লোকসভার ভোটকে পাখির চোখ করে প্রচার শুরু করেছেন আইএসএফ কর্মী এবং সমর্থকরা। মুর্শিদাবাদ লোকসভার ভোটকে পাখির চোখ করে আইএসএফ কর্মীদের বার্তা দিতে প্রচারে আসলেন ডোমকুলে পীরজাদা নওসাদ সিদ্দিকী। মুর্শিদাবাদ লোকসভা কেন্দ্রের আইএসএফ প্রার্থী হাবিব শেখের সমর্থনে ডোমকুলে এসে কর্মী সভা করলেন পীরজাদা নওসাদ সিদ্দিকী। এই কর্মী সভা থেকে বিজেপি এবং তৃণমূল কংগ্রেসকে নিশানা করলেন পীরজাদা নওসাদ সিদ্দিকী। তিনি কি বলেছেন বিস্তারিত শুনুন তিনার মুখের বক্তব্য। এই ভিডিওটি যারা দেখছেন চ্যানেলটি লাইক করবেন, শেয়ার করবেন আর সাবস্ক্রাইব করবেন। আই লাভ মাই ইন্ডিয়া, মেরা ভারত মহান। মুর্শিদাবাদ লোকসভার সাংগঠনিক কর্মী সভা দেখেছি। দুপুরে আমাদের এক ডাকা হয়েছে, আমি এসেছি আমাদের কর্মীদেরকে বার্তা দিতে, কর্মকাণ্ড কীভাবে কী করতে হবে বিগত দিনে বলেছি, আজকেও একটু বেশি করে বলা দরকার। এটা এক কথায় চার্জ করে দেওয়া, গ্রামে বুথে গিয়ে মানুষকে কি বলার দরকার, কেন আইএসএফকে ভোট দেওয়ার দরকার, আইএসএফের প্রতিনিধিকে পার্লামেন্টে পাঠানো কেন প্রয়োজন আছে, সেই প্রয়োজনীয়তা কতটা আছে সেটাই তুলে ধরে এদের সামনে। এরা মানুষের কাছে পৌঁছে যাবে, আমাদের বার্তা মানুষের কাছে পৌঁছাবে। মানুষ যদি আমাদের ভরসা বিশ্বাস করে তাদের ভোট নিয়ে আমাদের আইএসএফের পক্ষ থেকে তখন জনগণের জনপ্রতিনিধি হয়ে পার্লামেন্টে গিয়ে যেমন গঙ্গা ভাঙন থেকে শুরু করে বিড়ি শ্রমিকদের থেকে সমস্যা থেকে শুরু করে পরিযায়ী শ্রমিক হয়ে যাচ্ছে কীভাবে, শিক্ষা স্বাস্থ্য এই রাজ্যের এই জেলাটা এত পিছিয়ে কেন, সমগ্র বিষয় নিয়ে এক কথায় মানুষের আর্থসামাজিক যে ডেভেলপমেন্টের কথা পার্লামেন্টে তুলে ধরবে। এবং সাথে সাথে পার্লামেন্টে গিয়ে বিগত দিনের এমপিদেরকে দেখেছি তো, আপনার এই পাশের এমপি যিনি আছেন খলিলুর রহমান সাহেব, জঙ্গিপুরের এমপি, যখন সিএর বিল পাস হচ্ছিল তখন ভোটাভুটিতে অংশগ্রহণ করেননি বা সেই বিরোধিতায় অংশগ্রহণ করেননি। সেটা না হয়ে শুধু সিএ নয়, কৃষকদের বিরুদ্ধে যে সমস্ত বিল পাস হচ্ছে, জনগণের বিরুদ্ধে যাচ্ছে, কর্পোরেটদের স্বার্থে বিলগুলো আনছে, তার বিরোধিতা করা এবং এলাকার মানুষের চা পাওয়ার কথা, অভিযোগ্যতাগুলো উত্থাপন করা পার্লামেন্ট। কিন্তু সেইগুলো তো তুলে ধরবেন, কিন্তু আপনি এককভাবে লড়াই করে কি এই প্রতিষ্ঠিত দলগুলো আছে সেখানে কি আপনি আপনার প্রতিনিধি বের করতে পারবেন? দেখুন, আমি সম্পূর্ণ মানুষের উপরে ভরসা রাখি, কোনো মেকানিজমের উপরে আমি ভরসা করি না। মানুষ যদি চাই আমি পার্লামেন্টে যেতে পারবো, মানুষ না চাইলে আমি কিছু করতে পারবো না। হ্যাঁ, প্রতিষ্ঠিত দলের অনেক অর্থ আছে, অনেক মেকানিজম আছে, প্রচারের অনেক মাধ্যম আছে, কিন্তু আমাদের জনগণ আছে। আমরা জনগণের কাছে পৌঁছাতে পারলেই আশা করছি জনগণ দেখতে পাবে, আমাদেরকে ভোট দেবে। কারণ আমাদের একটা 2.5 বছর 3 বছরের দল, একজন বিধায়ক হিসাবে বিধানসভার মধ্যে আইএসএফ কী পারফরমেন্স করছে, বিধানসভার বাইরে কী পারফরমেন্স করছে, এটা প্রায় মানুষের জানা হয়েছে। সেই নিরিখে যদি আমাদেরকে পার্লামেন্টে বলার সুযোগ করে দেয়, ঠিক মানুষের হয়েই কথা বলবো পার্লামেন্টে। বেশ কিছুদিন ধরে একটা প্রচার চলছিল যে আপনাদের সিপিএম এর সঙ্গে মানে বামফ্রন্টের সঙ্গে জোট হবে, সেই জোটের পর্যায়টা কি? দেখুন, হ্যাঁ, আমরা সর্বপ্রথম আমরা এই জোটের জন্য বার্তা পাঠিয়েছিলাম লেফট ফ্রন্টের কাছে, কংগ্রেসের কাছেও বার্তা পাঠানো হয়েছিল। লেফট ফ্রন্ট একটা সময় আইএনডিআই জোটের সাথে থাকবে, সেখানে তৃণমূল থাকার পরেও তাদের অবস্থান দিল্লি থেকে বা সেন্ট্রালি সেই রকমভাবে ক্লিয়ার তারা করতে না পারলেও আমরা আমাদের অবস্থান ক্লিয়ার করে দিয়েছিলাম যে জোটের মধ্যে ও যে অবিজেপি জোটের মধ্যে তৃণমূল থাকবে সেই জোটের মধ্যে আমরা থাকবো না। ফলে আমরা বলেছিলাম প্রয়োজনে আমরা একক লড়াই করতে প্রস্তুত আছি। এখন তারা জোট থেকে যখন তৃণমূল বেরিয়ে গিয়েছে, তারপরে লেফট ফ্রন্টের সাথে আমরা কথা বলেছি, আমরা একাধিক প্রস্তাব দিয়েছিলাম, আমরা 20-র ওপরে সিটে লড়াই করার মনস্থির করেছিলাম। জোটের স্বার্থে 14 থেকে শুরু করেছি, 14 থেকে নেবে 12-তে, 12 থেকে নেবে 10, 10 থেকে নেবে 9, 8-এ এসে আমরা দাঁড়িয়েছি। কিন্তু লেফট ফ্রন্ট সেই 2 থেকে 3-এর ওপরে দেখতে পাচ্ছি না, বড় জোর 4-এ যাচ্ছে তারা। সেক্ষেত্রে আমরা আমাদের অবস্থান জানিয়ে দিয়েছি যে যেভাবে আমাদেরকে এক প্রকার কর্নার করার চেষ্টা করা হচ্ছে, এতে আমাদের পার্টির কর্মী সমর্থক, সাধারণ ভোটার সহ পার্টির যারা আছে তাদের ডিগনিটিতে আঘাত লাগছে। ফলে আমরা এই সংখ্যায় আমরা একসাথে তুলে উঠতে পারি না। যদিও আমরা জোটের স্বার্থে এখনও আমাদের বাকি যে সমস্ত সিটে প্রার্থী দেওয়ার জন্য মনস্থির করেছি, আমরা এখনও ঘোষণা করিনি। আমাদের আজকেও একটা কথা চলছে, লেফট ফ্রন্টের সাথে কথা হচ্ছে, কথা চলবে আজকেও আবার। আশা করছি লেফট ফ্রন্ট বুঝতে পারবে যে উদীয়মান শক্তি উঠে আসছে, তাদেরকে জায়গা দেওয়া দরকার। যাদেরকে জায়গা দিলে যে তাদেরও যদি লক্ষ্য সঠিক হয়, বিজেপি তৃণমূলকে হারানো যায়, তাহলে মানুষ যেমন লেফট ফ্রন্টকে গ্রহণ করবে, আইএসএফ এবং যদি কংগ্রেস থাকতে চায় তাদেরকেও গ্রহণ করবে। জোটের স্বার্থে কি আপনারা তাহলে বাইরে শোনা যাচ্ছে এরকম যে জোটের স্বার্থে নাকি আপনারা এই মুর্শিদাবাদ কেন্দ্রের যে প্রার্থী তার নাম তুলে নেবেন? না, ওই ধরনের কোনো আলোচনা আমাদের হয়নি। আমাদের জোটটাই সম্পূর্ণ হয়নি, তাতে তুলে নেওয়ার প্রশ্ন কোথায় আসছে?
দেখুন, শুধু মুর্শিদাবাদ কেন্দ্রের কথা কেন বলছেন, আর রাজ্যে আর 5টা সিটেও আমরা যদি এককভাবে লড়াই করি, সামনে বিজেপি থাকবেন কি তৃণমূল থাকবেন কি লেফট ফ্রন্ট থাকবে কি কংগ্রেস থাকবে বা অন্য কোনো রাজনৈতিক আরও দল আছে থাকবে, সেটা নিয়ে আমরা বিবেচনা করব না। আমাদের বার্তা আমরা মানুষের কাছে পৌঁছে দেবো। মানুষ যদি আমাদেরকে গ্রহণ করে, আমরা সেখান থেকে জিতে উঠতে পারবো। জোট না হলে আপনি সিপিএম এর বিরুদ্ধে কি বলবেন? দারুণ কোশ্চেন করেছেন। এক্ষুনি তো জোট শেষ হচ্ছে না, এখনও তো জোটের আশা জিয়ে রেখেছি, এখনও তো আশা করছি জোট হবে। যদি না জোট হয়, তখন পার্লামেন্টে ইলেকশনের জন্য পার্লামেন্টে কাদের জননিধি পাঠানো দরকার, কি বলা দরকার, বিজেপি সিপিএম কংগ্রেস এসইউসিআই বা আরও যে সমস্ত দলগুলো আছে কাকে কিভাবে বলা যায়, সেটা আমরা সময়ের সাথে সাথে বলবো। সেই জন্য বিধানসভা পঞ্চায়েত নির্বাচনে কিভাবে আইএসএফের কর্মীদের উপরে অত্যাচার, সেখানে আইএসএফ শক্তিশালী, সেখানে বুলডোজার চালিয়ে ওখানে অনেক বিরোধী দল আছে। আমি তাদের দিকে কিছু ক্ষতি করে না বলে আমি খুশি হচ্ছি না, এছাড়া এবার দুঃখ পাচ্ছি না। আমি তারা অন্তত সেফ জোনে ছিল, থাকুক, কিন্তু সেফ জোনে থাকলে তারা প্রশ্ন থেকে যাচ্ছে। একটা প্রশ্ন থাকছে না আপনাদের মাথায় ভাই, যে শুধু বিরোধী তো অনেক আছে আছে, কিন্তু আইএসএফ কে আমাদের টার্গেট। আইএসএফ এর অজয় কুমার দাস মথুরাপুর থেকে দাঁড়িয়েছে, সে যদি পার্লামেন্টে যায়, পার্লামেন্টে গিয়ে কি বলবে, ওই বালি দিয়ে বাঁধ নির্মাণ করলে চলবে না, কংক্রিটের বাঁধ নির্মাণ করতে হবে। এটাই যারা করে কামড়ে খায়। বালির বাঁধ কেন করে রেখেছে? করে কামড়ে খাওয়ার জন্য। ঝড় হবে, প্রাকৃতিক দুর্যোগ হবে, বৃষ্টি হবে, বাঁধ ভেঙে যাবে, যে ত্রাণটা আসবে লুটে খেতে হবে। আর যদি আমরা কংক্রিটের বাঁধ নির্মাণের দাবি, আইএসএফ এর একমাত্র বিধায়ক তথা সংযুক্ত মোর্চার বিধানসভার মধ্যে যে দাবিটা তুলেছে, বারবার দাবি তুলেছে এই গঙ্গা ভাঙনের কথা, এই শামসেরগঞ্জ থেকে শুরু করে, বেড়ুয়াটোলা থেকে শুরু করে, বাগিয়াটোলা থেকে শুরু করে মুর্শিদাবাদ মালদা যে দাবিটা তুলেছে, এই দাবি এতবার আমি তুলেছি, বাধ্য হয়ে রাজ্য সরকার একটা রেজুলেশন এনেছিল, কিন্তু বিধানসভার মধ্যে একটা টিম দিল্লি পাঠাবে কেন্দ্রীয় সরকারের সাথে কথা বলার জন্য, বাধ্য হয়েছিল। পশ্চিমবাংলার ইতিহাসে দেখা যাবে না, এই প্রথম এই গঙ্গা ভাঙনের জন্য টিম তৈরি করে দিল্লি পাঠাবে বলেছিল। সেটাই সম্ভব হয়েছিল সংযুক্ত মোর্চা তথা আইএসএফ এর একটা বিধায়কের জন্য। আমরা অধ্যাপক অজয় কুমার দাসকে পাঠাই সুন্দরবন প্রত্যন্ত অঞ্চলের উপকূলীয় অঞ্চলগুলোতে, যেভাবে গঙ্গা ভাঙন, ওখানে যে নদী যে ভাঙনের ফলে প্রতি বছর ব্যক্তি যারা ক্ষতিগ্রস্ত হচ্ছে, তার বিরুদ্ধে কথা বলে পার্লামেন্টে গিয়ে কংক্রিটের বাঁধ তথা বিজ্ঞানসম্মত ভাবে বাঁধ নির্মাণ করতে হবে, তার বিজ্ঞানসম্মত ভাবে রক্ষণাবেক্ষণ করলে তাহলে এই গঙ্গা ভাঙনের কবলে আমাদের পার্লামেন্টের মধ্যে দিয়েছে। অবশ্যই ভালো ওয়েলকাম জানাচ্ছি, কিন্তু তাদের তো এমপি এখান থেকে 2-4 দিয়েছে, সেই 2-4 এমপি দিয়ে বঞ্চিত মুর্শিদাবাদবাসীর কথা কি বলেছে, তার ভিডিও একটু ছাড়তে বলুন। বুঝতে পারছেন না? আর শুধু তো মুর্শিদাবাদবাসী, সেখান থেকে নির্বাচিত হয়েছি আমি তো শুধু আমার নির্বাচনী ক্ষেত্র ছাড়া বাইরে বলতে পারবো না, এই ধরনের কোনো কথা নয়। আর আপনারা বলুন, শাসককে বলবেন, যদি আপনাদের কি কাউকে বলে, একটা মনে অডিও একবার লিক হয়েছিল, ভিডিও, আমার একটা বক্তব্য বিধানসভা, একটাই করে বাড়ি থেকে এসেছিল, ওই বাংলা নামকরণ নিয়ে ভাষাটাকে কি দিয়েছিল মনে করছে না, একটা এসেছিল। তো বুঝতে পেরেছিলেন আমি বিধানসভার মধ্যে ঘুমাই না, এইরকম নাম কথা বলছি না, এর থেকে ভয়ঙ্কর কথা বলি। ওরা ভালো করে জানে, তো আমার যতটুকু ধারণা শাসকের প্রতি 2026-এর আগে পর্যন্ত, মানে আমি
কন্টেস্ট করার ব্যাপার এই বারাসাত ড্যামনারে কন্টেস্ট করার ব্যাপার আলাদা, কিন্তু যতক্ষণ পর্যন্ত কথা উত্থাপন করে আরে মানুষের গল্প হয় সেখানে থাকার চেষ্টা করে, এই কিন্তু তারা ভয় পায়। তারা শুধু ভোটটা নেবে, ভোটটা নেওয়ার পরে আর মানুষের কথা ভাবে না, নিজের কথা ভাবে। আপনার এলাকার যিনি বিধায়ক এমপি, আপনারা তৃণমূল কংগ্রেস দাঁড়িয়েছে জঙ্গিপুরের এমপি, যখন পার্লামেন্টে সিএ এর বিরুদ্ধে ভোটাভুটি হচ্ছিল, ভোট দিয়েছিল? ভোট না দিয়ে চলে এসেছে মমতা ব্যানার্জি, তাকে আমরা হয়তো পুরস্কার কভার দিয়ে তুই ভোট দিসনি সিএ করার জন্য, একবার সিএ করার পক্ষে নিয়েছিস, তুই আবার ভোটে দাঁড়াচ্ছিস। দেখ সে প্রসঙ্গ আসছে না, যারা বন্ধু আছেন আপনাদের বলবো, আমাদের বক্তব্য আমার কোথায় পৌঁছাবে? মানুষের কাছে ঘুরতে ঘুরতে গিয়ে বাড়ি বাড়ি পৌঁছে দেয়। আমাদের মতো জেলা ভিত্তিক ফেসবুক পেজ কত নেই, কিন্তু করতে হবে আস্তে আস্তে। আমাদের তার দাহ করা হবে অমুক সময়ে, ঘটনা এখন শুনছি সেটা হচ্ছে আমাদের ঘটনাটা পরিযায়ী শ্রমিক ভিন্ন রাজ্যে কাজে যাচ্ছে, এখানে কাজ নাই, কেবল কাজ নাই আমাদের এখানে, সেই কাজের পরিবেশ রাজ্য সরকার তৈরি করেনি। আর এটা একদিনের সমস্যা নয়, দীর্ঘদিন ধরে মুর্শিদাবাদকে বঞ্চিত রাখা হয়েছে। আজকে যদি কারো মুর্শিদাবাদ মাসের জন্য কান্না আসে, তারাও কিন্তু কেউ 25 বছর শাসনে ছিল, কেউ 34 বছর শাসনে ছিল, তাদেরকেও কিন্তু উত্তর দিতে হবে সময়ের সাথে। ঘটনা চক্রে আমি কমেডি আছে, এগ্রিকালচার মার্কেট পিজি হসপিটাল 12টা জেলায় করতে পারতো তো, 12টা জেলার মানুষের সমস্যা সমাধান করতে পারতো তো, এগুলো করবে না। আর যারা বলছে করবো তাদেরকে কখনো বিজেপির দালাল, কখনো ভোট কাটুয়া, কখনো অমুকের অসুবিধা হয়ে যাবে বলে দিয়ে দিতে চাইছে। আরে 72টা বছর তো অন্যদের সুযোগ আমরা দিয়েছি, আমাদের ভোটেই তো সরকার গঠন হয়েছে, আমাদের জনগণের ভোটেই তো মোদীজি প্রধানমন্ত্রী হয়েছে, জনগণের ভোটেই তো ইন্দিরা গান্ধী প্রধানমন্ত্রী হয়েছিলেন। তাহলে আমরা জনগণের ভোটেই তো বুদ্ধবাবু মুখ্যমন্ত্রী হয়েছিলেন, জনগণের ভোটেই তো মমতা দিদি মুখ্যমন্ত্রী আছেন। তাহলে জনগণের ভোটে নির্বাচিত হয়ে জনগণের কথা ভাবছে না। আমরা প্রথম প্রস্তাব দিয়েছিলাম যে জেলা ভিত্তিক একটা করে পিজি হসপিটালের মতো বড় হসপিটাল বানানো হবে, এক্ষুনি সম্ভব নয়, তারপরে করে একটা প্রস্তাব দিয়েছিলাম, যেটা ওদের কোনোদিন মাথায় আসেনি। ওরা চিৎকার চেঁচামেচি করছে নাকি দালালি হচ্ছে, খুব না সত্যি দালালি হচ্ছে। মমতা ব্যানার্জি নিজেও সীমা প্রকাশ করেছে যে দালাল রাজের ভরপুর বলেছে তো, আপনারাও যারা চিটফিট করতে যান দালালের ভরপুরানিকে পড়ে যায়, তাহলে এটা থেকে তো মুক্ত পেতে হবে, মুক্ত হতে হবে তো ভাই। আমি যদি বলি দালাল থেকে তো মুক্ত হতে হবে, কিভাবে হবে? আইএসএ ওদেরকে ফর্মুলা দিয়েছে যে ব্লক হসপিটাল থেকে শুরু করে কলকাতা পিজি হসপিটাল সবার সামনে একটা ডিসপ্লে বোর্ড লাগিয়ে দাও, কটা বেড আছে, আইসিইউ কোটা, আইডিইউ কোটা, সিসিইউ কোটা, ফিমেল ওয়ার্ড কোটা, মেল ওয়ার্ড কোটা, জেনারেল ওয়ার্ড কোটা, যা আছে হসপিটালের সামনে বড় ডিসপ্লে বোর্ডে লাগিয়ে দাও। ঠিক যেভাবে আমরা হাওড়া শিয়ালদা থেকে বাড়ি ফেরার সময় ট্রেন কিভাবে বুঝি আমরা, অনেক সময় অ্যানাউন্সমেন্ট করে, না হলে কি দেখি ডিসপ্লে বোর্ডে চলে যায়। শিয়ালদা ঢোকার আগে আছে, স্টেশনের আগে আছে, স্টেশনের ভিতরে ছোট ছোট আছে, বিভিন্ন সেকশনে আছে, তাই তো? যে ভাগীরথী এক্সপ্রেস কোথায় আছে, বিভিন্ন এক্সপ্রেস যা আছে কোথায় আছে, যে অত নম্বর প্ল্যাটফর্মে আমরা দেখতে যাই, কাউকে জিজ্ঞাসা করতে লাগে না, ওখানে পকেট মাল দালালও অনেক কিছু করতে পারে না, তাই তো? ঠিক একইভাবে যদি কলকাতা পিজি হসপিটালের সামনে বা আপনাদের এখানে জেলা হসপিটালের সামনে যদি ডিসপ্লে বোর্ড লাগানো থাকে, আইসিইউ বেড 30টা, 3টে খালি আছে, 27টাতে রিজার্ভ আছে, রোগী ভর্তি আছে। কলকাতাতে চলে গেলেন আপনারা, হয়তো কোনো কারণে এখানে ট্রিটমেন্ট হচ্ছে না, কলকাতায় যাচ্ছে, পিজি হসপিটালের সামনে, এসএসকেএম এর সামনে বড় যদি বোর্ড লাগানো থাকে, কত বেড আছে, কত খালি আছে, কত ভর্তি আছে, তাহলে আপনার কাছ থেকে কেউ 50,000 টাকা দাবি করে বলতে পারবে যে 50,000 টাকা দাও বেড করিয়ে দেবে, বা আপনার